নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। গণেশ পূজার দিন খুঁটি পূজার মধ্য দিয়ে সূচনা হলো প্রথম বর্ষের সার্বজনীন দুর্গাপূজার। পশ্চিম মেদিনীপুর বেলদা থানার চক পুরুষোত্তমপুর বিবেকানন্দ স্মৃতি সংঘের পরিচালনায় প্রথম বছরে শুরু হতে চলেছে এই বিবেকানন্দ সার্বজনীন দুর্গোৎসব। পতাকা উত্তোলন ও নারিকেল ফাটিয়ে পূজা অর্চনার মাধ্যমে এই খুঁটি পূজার আয়োজন করা হলো আজ। উদ্যোক্তারা জানান, প্রথম বছরে এই দুর্গাপুজো হওয়ার 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে এই পুজোর আয়োজন করা হয়েছে। তাই প্যান্ডেল এবং প্রতিমাতে থিমের বদলে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে। তবে প্রথম বছরে এই পুজো হলেও নির্ঘণ্ট মেনে পুজোর সমস্ত ত্রুটি রাখতে চান না তারা। সেই সঙ্গে আগামী দিনে এই পুজোকে আরও সুন্দর এবং বড় মাপের আয়োজন করবেন বলে জানান উদ্যোক্তারা। আমরা তো খুঁটি পুজো করলাম আর কি। আমাদের দুর্গা উৎসব কমিটি নতুন একটা কমিটি করেছি। মানে আমাদের অ্যাকচুয়ালি ঠাকুরদা বাজার থেকে এটা অনেক দূরে, 10-12খানা গ্রাম আছে। এখানে কোনো পুজো হতো না। অনেক উদ্যোগ নিয়ে আমরা একটা নতুন প্রথম বর্ষ পুজো করছি। তো এটা আমাদের নামকরণও করেছি বিবেকানন্দ স্মৃতি সংঘ বলে। দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে আজকে খুঁটি পুজোটা করলাম আর কি। কারা করছে? সর্বজনীন মানুষ, কার জন্য একদম আমাদের 10টা গ্রামের সমস্ত মানুষদের নিয়ে উদ্যোগ করে আমরা করেছি আর কি। প্লেসটা যেহেতু এইখানটা, এই জন্য এই নামকরণটা করা হয়েছে। এবছর প্রথম বর্ষ। কি ধরনের পুজো করছেন, থিমের না সাবেকিয়ানা? হ্যাঁ, সাবিখানা করেছেন, ঠিক আছে। প্রথম বছর বাজেট কিরকম রয়েছে মোটামুটি? হ্যাঁ, 3.5-4 লাখ টাকা মতো। আপনার নাম? আমার নাম কমল কুমার বেরা। আমি কমিটির। আমি পুজো কমিটির, এখানে আমি হচ্ছি ক্যাশিয়ার। আজকে আমরা গণেশ পূজার দিনেই দুর্গা পূজা উপলক্ষে খুঁটি পূজা করলাম এবং সাবেকিয়ানা পূজা। আর আমাদের 5-7 গ্রাম মিলে সার্বজনীন পূজা। কারা করছেন আয়োজনটা? আমরা ক্লাব, গ্রামবাসী এবং ক্লাব মিলে ক্লাবের যৌথ নাম? উদ্যোগে। ক্লাবের নাম বিবেকানন্দ স্মৃতি সংঘ। কত টাকার বাজেট মোটামুটি রয়েছে? প্রায় 3 লাখ টাকার মতো। আর পুজোটা কি থিমের না সাবেকিয়ানা? সাবেকিয়ানা। আপনার নাম? কালীপুর দাস। রূপোর গণেশকে সোনার অলংকার দিয়ে সাজিয়ে সাড়ম্বরে গণেশ পুজোর আয়োজন করা হলো পূর্ব মেদিনীপুরের মেছেদার মুখার্জি পরিবারে। দীর্ঘ 17 বছর ধরে এই পুজো হয়ে আসছে। আজ গণেশ চতুর্থী। এই দিনটিতে প্রতি বছর এই গণেশ পূজার আয়োজন করা হয়ে থাকে। আগে মাটির তৈরি গণেশ মূর্তির পাশাপাশি রূপোর তৈরি একটি গণেশ মূর্তি পুজো করে থাকতেন তারা। এক প্রকার জোড়া গণেশ পুজো হতো এই মুখার্জি পরিবারে। এখন ওই রূপোর গণেশ মূর্তির সাজসজ্জায় দেওয়া হচ্ছে সোনার আলংকারিক রূপ, অর্থাৎ ওই রূপোর গণেশকে সোনার অলংকার দিয়ে সাজিয়ে সাড়ম্বরে গণেশ পুজোর আয়োজন করা হয়। পারিবারিক এই পুজো হলেও দীর্ঘ বছরের এই পুজো পরিবারের সদস্যদের সঙ্গে এলাকাবাসীরাও সমানভাবে অংশগ্রহণ করে। বিশেষভাবে পরিবারের মহিলারাই নিজের উদ্যোগে এই গণেশ পূজার আয়োজন করেন। বাড়ির কর্ত্রী থেকে শুরু করে তার মেয়ে, নাতি নাতনি সকলে মিলে হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজন করেন। অনেকেই প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেন। পাশাপাশি আমন্ত্রিত বহু মানুষকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় এই দিন। আমাদের এই মুখার্জি পরিবারের পুজো এই বছর নিয়ে 17 বছর কমপ্লিট হবে। সর্বপ্রথম এই পুজোটা যখন শুরু করেছিলাম, অ্যাকচুয়ালি এই গণেশ পুজো প্রথম শুরু হয় আমার মা স্বপ্ন আদেশ পায়। স্বপ্নে আমার মা আদেশ পাওয়ার পরে আমরা প্রথম ওখানে আমাদের দেখতে পাচ্ছেন 2টো গণেশ ঠাকুর আছে। তো একদিকে মাটির গণেশ আছে। তো সর্বপ্রথম এই মাটির গণেশ আমরা স্থাপিত করি। তারপরে ধীরে ধীরে যত পুজো বেড়েছে গিয়ে তারপরে আমরা এই রূপোর গণেশ প্রতিষ্ঠা করি। আর সেই থেকেই চলে আসছে আমাদের এই মুখার্জি পরিবারের পুজো। প্রচুর মানুষের সমাগম হয়। আমাদের প্রায় 200 থেকে 300 লোক আসেই, এমনি আসে। এছাড়াও অনেক দর্শনার্থী আসে বা অনেকে নিজেদের মনের বাসনা পূর্ণ করার জন্য মানসিক করে যায়, সেই মানসিক পূর্তি করতেও অনেকে আসে। আর আমাদের মেন ভোগ হিসেবে থাকে লাড্ডু, মোদক থাকে। এছাড়াও বিভিন্ন ফল প্রসাদী দেওয়া হয় এবং বিভিন্ন রকমের আমাদের অন্নপ্রসাদ হয় না। আমাদের এখানে দর্শনার্থীরা যারা আসেন বা আমরা যারা নিমন্ত্রণ না করি, যারা নিমন্ত্রিতরা আসেন, আমাদের এখানে লুচিটাই মেন খাওয়ানো হয়, কোনো রকমের কোনো অন্ন হয় না। আমার নাম অগ্নিশিখা মুখার্জি। একদম
প্রথমে বলি আজকে গণেশ চতুর্থী পূজা আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমাদের বাড়িতে এটা 17 বছরের গণেশ চতুর্থী পুজো এই বছর নিয়ে। তো আমাদের রূপোর ঠাকুর পূজিত করা হয়, জোড়া গণেশ পূজিত করা হয় আমাদের, আশা করি দেখতেই পাচ্ছেন। তো একটাই আমাদের অভিজাত্য বলবো, আমাদের 17 বছরের পুজোয় আমাদের বাবা গণপতিকে স্বপ্নাদেশে পাওয়া আমাদের মুখার্জি পরিবারের এটাই একটি ঐতিহ্য। এটা আমি তো জানি যে গৃহস্থ কোনো বাড়িতে এরকম আয়োজন করে পুজো হয় কি না, কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়। অনেক গেস্টরা এসে গেছেন, এরপরেও আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রয়েইছে। মানে এটাই আমাদের দুর্গাপুজো, আমাদের দুর্গাপুজো মানে আমাদের গণেশ চতুর্থী পুজোটাই আমাদের কাছে দুর্গাপুজো। 250 থেকে 300 মানুষের তো ভিড় আছে, এবার আসা শুরু করছে, আরও বাড়বে। আমার নাম সায়নী মুখার্জি। গণেশ পুজো কেমন লাগছে? এই পরিবারের একসাথে মিলে পুজো করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, সবাই একসাথে আনন্দ ফুর্তি, এবং এত বছরের এদের পুজো, এবং আমিও প্রত্যেক বছরই আসি এখানে, প্রত্যেক বছর এখানকার অংশগ্রহণ করি। হ্যাঁ, এই ফ্যামিলির আমিও একজন মেম্বার। তো খুবই ভালো, খুবই জাঁকজমকভাবে হচ্ছে, আপনারাও আসবেন, সবাই মিলে একসাথে আনন্দ হবে। কত মানুষের ভিড় হয় এখানে? প্রায় দেখতে গেলে 250-300 মানুষ তো আমরা নিমন্ত্রিতই থাকে, প্লাস আশেপাশে যারা মানুষজন এখানকার লোকাল, তারা সবাই এখানে আছে, সবাই আনন্দ ফুর্তি করে, একসাথে পূজা অর্চনা সব একসাথেই হয়, কোনো ভেদাভেদের এখানে ব্যাপার নেই। গণেশ পুজোয় কি কোনো প্রোগ্রাম হয়? হ্যাঁ, প্রোগ্রাম হয় এখানে, আমাদের কালচারাল প্রোগ্রাম হয়, নৃত্যানুষ্ঠান হয়, গান হয়, সঙ্গীত হয়, সব রকমভাবে আমাদের কালচারাল প্রোগ্রাম হয়। হ্যাঁ, ব্যান্ডের প্রোগ্রাম হয়, একটা লোকাল ব্যান্ডের প্রোগ্রাম হয়, এই সমস্ত। এক প্রকার কিন্তু একটা পারিবারিক হ্যাঁ, একটা পারিবারিক অনুষ্ঠান, যেটা সমবেত সবাই মিলে একসাথে পালন করা হয়, এরকম একটা ব্যাপার। নাম। আমার নাম রজত অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি 1 নম্বরের বক্সিসপুর বাসস্ট্যান্ডে ট্রু ফ্রেন্ডস গ্রুপের গণেশ পুজো এবার 4র্থ বর্ষে পদার্পণ করল। এবারে এই পুজোর থিম মহাকালের কোলে গণেশ। এবার সিদ্ধিদাতা গণেশ পুজোয় মাতল বক্সিসপুর গ্রামের ট্রু ফ্রেন্ডস গ্রুপ। এই পুজোর সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং প্রসাদ বিতরণ হয়। কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে তমলুকের মানুষের পানীয় জলের সমস্যার কথা জানান তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। বৈঠকে জানিয়েছিলেন এলাকার মানুষের জন্য বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হবে, রূপনারায়ণ নদের জল পরিশুদ্ধ করে তা বাড়ি বাড়ি পাঠানো হবে। মুখ্যমন্ত্রী সেই কথার বাস্তবায়ন হলো শনিবার। গত 4 মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল প্রকল্পের শিলান্যাস হয়। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভারম্ভ হয়। তমলুক পুরসভার 18 নম্বর ওয়ার্ডে দক্ষিণ চড়া শঙ্করাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকেরা, তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর সহ অন্যান্যরা। তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, ভীষণ খুশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা রেখেছেন। এলাকার মানুষের দীর্ঘদিন আবেদন ছিল পরিশুদ্ধ পানীয় জল, সেই আবেদন বাস্তবায়ন হতে চলেছে। দ্রুত যাতে বাড়ি বাড়ি পানীয় জলের পাম্প পৌঁছাবে সেই চেষ্টা করব। পূর্ব মেদিনীপুর অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে জানান, দিনে দিনে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমেছে, তাই আমরা নদ নদীর জলকে পানীয় উপযোগী করে বাড়ি বাড়ি পাঠানোর চেষ্টা করে চলেছি। আগামী 2025 সালের মধ্যে যাতে জেলার প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পৌঁছায় তার কাজ করতে হবে। শুধু শহর এলাকায় নয়, গ্রামে গ্রামে এই পানীয় জলের ব্যবস্থা করা হবে। প্রাকৃতিক খামখেয়ালির কারণে পানীয় জল ভীষণ সমস্যা দেখা দিচ্ছে। রাজ্যের সরকার পানীয় জলের সংকট দূর করতে এবার নদ নদী খাল বিলের জল পরিশুদ্ধ করে পানীয় উপযোগী করে তোলা হচ্ছে। চেয়ারম্যান সাহেব বললেন আমাদের আনুমানিক 107 কোটি টাকা এই প্রকল্পের জন্য ধরা হয়েছে আপাতত। তাতে করে আমরা রূপনারায়ণ নদী থেকে জল তুলব, ইনটেক জেটি হবে ওখানে একটি,
এবং যে কাজের আজকে শুভারম্ভ এখানে হলো সেটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমরা যেখানে যেটি করব সেই ওয়ার্ক অর্ডার এখন আমরা ইস্যু করতে পারিনি, আছে আমাদের ওটা স্যাংশন স্তরে আছে। এটির ওয়ার্ক অর্ডার ইস্যু হয়ে গেছে। আজকে 7-9 তারিখ ওনাদের আজকের থেকে শুরু করবার কথা। আজকে যেহেতু গণেশ চতুর্থী আছে, শুভ দিনে সেই সূচনা হলো। এখান থেকে জল পরিশোধিত হয়ে আমরা 3টি জলাধার তৈরি করব, যাকে আমরা আমাদের ভাষায় বলি ওভারহেড রিজার্ভায়ার। 3টে জোনে হবে, আর 3টে জোনে এখানকার ওভারহেড রিজার্ভায়ার আছে। এবং সারা শহর জুড়ে মানে অপরিশোধিত জল, অর্থাৎ ইনটেক থেকে তুলবার পর অপরিশোধিত জল এবং পরিশোধিত জল, এই সমস্ত জল যে নলকূপ দিয়ে মানে পাইপ দিয়ে যাবে তার লেন্থ হবে আনুমানিক 125 কিলোমিটার। তা একটু বাড়তেও পারে, আবার একটু কমতে পারে হালকা। এবং আমরা যে সকল বাড়িতে এখনও জল পাইনি, আমরা সেই পরিশোধিত জল পৌঁছে দেব। তাদের বাড়িতে মিটার সহ কানেকশান হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পকে সমাপ্ত করতে সকলের সহযোগিতা নিয়ে। পার হেড আমাদের যে ডিজাইন আছে তাতে 135 লিটার জনপ্রতি প্রতিদিন। টার্গেট পিরিয়ড আমাদের যে আমাদের 23 সালে এই প্রজেক্টটা স্যাংশন হয়েছিল, কিন্তু আমরা যেহেতু টেন্ডার করতে তো সময় লাগে বলতে একবার টেন্ডার করেছি, ম্যাচিওর করেনি, সেহেতু আমাদের যে সময়সীমা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টকে আমরা 18 মাস সময় দিয়েছি। তার মানে যদি আমরা এখন থেকে ধরি তাহলে আমাদের 25 সাল এবং তারপর 26 সালে কিছুটা সময় লাগতে পারে। আমার নাম সমীরণ সাহা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইস্ট মিদনাপুর ডিভিশন, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। শিলান্যাস দীর্ঘদিনের যে অপেক্ষা, কি বলবেন আজকে কীভাবে সূচনা হলো? আমরা প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, আমাদের কৃতজ্ঞতা জানাবো তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে। আমাদের এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরের সাহেবরা রয়েছেন, এদের সবাই মিলে, এবং আমাদের তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর রয়েছেন, আমাদের পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছেন। এবং সর্বোপরি যার আপনারা সবাই জানেন যে এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমি ম্যাডামকে, সিএম ম্যাডামকে জলের কথা বলেছিলাম। তখন তিনি মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে তাম্রলিপ্ত পৌরসভাকে জলটা দেওয়া হবে। সেরকম তিনি তখনকার দিনের চিফ সেক্রেটারি তাকেও বলেছিলেন, এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের যিনি সেক্রেটারি তাকেও বলেছিলেন। এবং আজকে তাদের বদান্যতায় আজকের আমরা তাম্রলিপ্তবাসীর 161 বছরের ইতিহাসে আমরা তাম্রলিপ্তবাসীর স্বপ্ন পূরণ করতে পেরেছি। এবং পরিষ্কৃত পানীয় জল আমরা আশা করছি 2026-এর মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পারবো। এইভাবেই আমরা তাম্রলিপ্তবাসীকে আমরা আমাদের পরিষেবা উপহার দেব। এই প্রজেক্টের জন্য কত টাকা খরচা হয়? 107 কোটি টাকা টোটাল প্রজেক্ট আমাদের রয়েছে, এবং পরবর্তীকালে প্রয়োজন হলে টাকা আবার বাড়তে পারে। যেখানে এই জলগুলো দেওয়া হবে তখন কি এই নলকূপগুলো বন্ধ হয়ে যাবে? না, নলকূপ পার্সেলে খোলা থাকবে। জলটা কোথা থেকে যাবে? জলটা আমাদের নন্দকুমারের ওখান থেকে ইনটেক পয়েন্ট থেকে জলটা তুলে এখানে এসে পরিশোধন করে আমরা মানুষের হাতে মানে প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবো। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই 18 নম্বর ওয়ার্ডে পাইপ পাতার কাজ শুরু হয়েছে। তার মানে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, এমএলডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, তার সহযোগিতা আমরা এগিয়ে যাবো আমরা আশা করছি। আমার নাম ডক্টর দীপেন্দ্র মন্ডল, আমি চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা। শিলান্যাস বা আজ থেকে কাজ শুরু হলো, কি বলবেন এই প্রকল্প? খুব আনন্দের ব্যাপার। এখানকার মানুষ তারা পরিশুদ্ধ পানীয় জল পাবেন, এবং সেটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট হয়ে তারা আগামী 2025 সালেই তারা পাবেন। এখানকার মানুষদের উদ্দেশ্যে এটা পৌরসভার একটা খুব বড় একটা কন্ট্রিবিউশন থাকবে। এবং যেটা আপনারাও জানেন যে এই মুহূর্তে পুরো পৃথিবী একটু জল সংকটের দিকে যাচ্ছে। আমাদেরও যে ভূগর্ভস্থ জল তার কিন্তু ক্রমাগতভাবে তার কিন্তু লেভেল নেমে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমাদের যেটা আগামী দিনে বিকল্প হচ্ছে সারফেস ওয়াটারকে প্রপারলি ট্রিটমেন্ট করে বাড়িতে জল দেওয়া, যেটা এই মুহূর্তে পুরো জেলা জুড়েই কাজ চলছে। আরবান এরিয়াতে যেমন আমাদের এখানে পৌরসভার তরফ থেকে করা হচ্ছে, আবার ঠিক গ্রামীণ এলাকাতেও কিন্তু পঞ্চায়েতে এই কাজ শুরু হয়ে গেছে। গভর্নমেন্টের কাছ থেকে যেটা নির্দেশ হচ্ছে যে আমাদেরকে এনশিওর করতে হবে যে 2025-এর অন্তত অক্টোবর নভেম্বরের মধ্যে যাতে প্রত্যেকটা মানুষ যেন বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল ট্যাপ লাইনের মাধ্যমে পান, এবং তার জন্যই কিন্তু এই বড় কর্মযজ্ঞ চলছে। আমি আশা করছি যে এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন, এবং এই এফার্টের মাধ্যমে কিন্তু যে জলসংকট এখনও কোনো জায়গায় আছে সেটা সম্পূর্ণভাবে দূরীভূত হবে।
রূপনারায়ণ নদী বাঁধে ভয়াবহ ভাঙন। মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে আতঙ্কে গ্রামবাসীরা। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে মেরামতের কাজ। শুক্রবার রাতে প্রায় 100 মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণ নদী বাঁধ ধস নেমে নদীর গর্ভে চলে যায়। নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। নদী বাঁধের এই ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। ভাঙন মেরামতের চেষ্টায় গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন। গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর। 100 মিটার বাঁধ ভেঙে নদী গর্ভে চলে যায়, ফলে আতঙ্কিত হয়ে পড়েন, এমনটাই জানান গ্রামের বাসিন্দারা। রূপনারায়ণ নদী বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ছুটে আসেন। ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা। তারপর দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। তবে এই ভাঙন রাতের ঘুম ছুটেছে স্থানীয়দের। প্রতি বছর এলেই কিন্তু এই রূপনারায়ণ নদের যে ভাঙন দেখা যায়, এলাকার মানুষরা একটা চিন্তায় থাকে, আবারও একটা ভাঙন দেখা দিচ্ছে। কি 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 মনে করছেন আপনারা? এর কারণ হচ্ছে যে এই যে বাঁধটা আছে আর পাশে মায়াচর আছে, মায়াচর চড়া পড়ে গেলেই বা এই পাশটার দিকে গভীর হয়ে যায়, এবং এখন মায়াচর চড়া পড়ে যাওয়ার ফলে এইখানে জলটা ভাঙছে, যার ফলে এটা ক্রমশ হচ্ছে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা পিচের রাস্তা হলে ভালো হতো। এটা যেহেতু কংক্রিটের রাস্তা হওয়ার ফলে এটা ভার জন্য কিন্তু ভার সহ্য করতে পারছে না। তেমনি এইভাবে বেলতলাতে রাস্তা হয়েছিল, এই ভারের জন্য নড়ে এসে এটাকে তুলে দিয়ে যদি ভিটামিন রাস্তা করা যায় তাহলে টিকতে পারে। আর এ প্রতি বছর ভাঙবে, তার কারণ মায়াচর হয় পাশে ভাঙবে, নাহলে মায়াচর ভাঙবে। তা মায়াচরকে সেভ করতে গেলে এ পাশে এভাবে হবে, এবং পলিটাকে সরাতে হবে, সরাতে পারছে না কিছু। এটা চলছে, মানুষরা আতঙ্কিত রয়েছে সেখানে। আপনারা জানে, এখন নদীহারা যা বসবাস করে তারা জানে প্রতিবারই যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আর ভাদ্র মাসের সাড়াসাড়ি কটাল বলে কৌশিক অমাবস্যাতে, ভাগ্য ভালো যে অমাবস্যার দিন হয়নি, অমাবস্যার দিন হলে অসুবিধা হতো। অমাবস্যা পরে আর কোনো ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই, এবং সারানো হয়ে যাবে আস্তে আস্তে করে। তবে আমার একটা প্রস্তাব যে এই কংক্রিট রোডটা তুলে দিয়ে যদি বিটুমিন রাস্তা না করা যায় এখানে, তাহলে কিন্তু আবারও ভাঙা হতে পারে। এটা বিটুমিন করে এখানে কংক্রিট করা যাবে না এই রাস্তার উপরে। প্রায় সময় এইরকম ভাঙন দেখা যায়, জানিয়েছেন? সারাসারি কটালে এরকম হয়, উদ্যোগ সবাই জানে, আমরাও জানিয়েছি এবং তারাও জানে। তারাও আগে থেকে এখানে লোককে এই সময় রেখে দেয়, কন্ট্রাক্টরদের রেখে দেয়, কোনো কিছু হলেই সঙ্গে সঙ্গে খবর দিয়ে এবং তৎকাল কাজ করতে বলে। এটা মানে আমরা আজকে দীর্ঘ 20 বছর ধরে দেখে আসছি। এই সারাসারি কটালকে সবাই ভয় করে, ফলে এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই। এটা প্রাকৃতিক ব্যাপার। এখানে মানুষের যে কোনো অসুবিধা, আগে ছিল ইট তুলে নিত, কিন্তু এখন ইটে কোনো ব্যাপার নেই, এটা ঢালাই করে দিচ্ছে। কিন্তু এই প্রাকৃতিক ব্যাপার যে এটা হবেই, এটা সবাই মানুষরা জানে এবং তারা সেটা অভ্যস্ত এটাতে। তবে আমাদের সজাগ আগে থেকে হওয়া দরকার। প্রশাসন কি সেভাবে? সবাই খুব সজাগ হয়েছে, কালকে বলার সঙ্গে এসেছে, যথেষ্ট তারা কাজ করছে। পুলিশ প্রশাসন, বিডিও, এসডিও, ইরিগেশন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যা সবাই, গ্রাম পঞ্চায়েত সবাই এসে সাহায্য করছে এবং সাধারণ মানুষও সাহায্য করছে, কোনো অসুবিধা কিছু নেই। আশা করি এটাকে মোকাবিলা করা যাবে। তবে আমার একটা প্রস্তাব যে এটা বিটুমিন রাস্তাটা করতে হবে, নাহলে কিন্তু মানে তার ক্ষতি, এটা নাহলে ভাঙতো না। ওকে যেখানে বিটুমিন করা আছে সেখানে ভাঙেনি। ঠিক ঠিক। নমস্কার। একটু ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে, নদীর পাড়ে আপনি বসবাস করছেন, কি সমস্যার মধ্যে আছে? আমরা খুব প্রচুর সমস্যার মধ্যেই আছি, অনেক ভয়। হ্যাঁ, এবার কোথায় থাকবো, কিভাবে থাকবো, কিভাবে এই যে ঘরটা করছি, কত টাকার ঘর, এবার কিভাবে করব কিছু সেটাই তো এবার ভাবতে পারছি না। এমন মুহূর্তের মধ্যে এরকম ভেঙে গেছে সেটাই তো ভাবতে পারছি না। প্রশাসন এসেছিল? এবারে আমরা তো বুঝতে পারি না, আমরা তো ঘরের ভিতরে, আমার তো শরীর ভালো না, আমি ঘরের ভিতরে আজই বেরাইছি। এবারে আমি কিভাবে যে আমরা এটা মানে বাঁধবো, সেটাই তোমাদের কাছে আমরা মানে সহযোগিতা চাইছি আর কি। একটু যা পরিস্থিতি দেখলাম, যে কোনো মুহূর্তে জল ঢুকে যাবে। হ্যাঁ, আমরা সেটাই সহযোগিতা চাইছি। এবারে একটু ঘর দর করছি, গরু মানুষ খেটে মেটে, একটু দেখুন, সহযোগিতা করুন। আমরা কি করব এখন, কোথায় যাব আমরা? আমাদেরকে তো একটু তো জায়গা টাকা বন্দোবস্ত করতে দিতেই তো হবে। ব্লকে বা অঞ্চলে জানিয়েছেন? এখন কিছু তো আমরা হুদ মুদেই তো আছে, কিছুতে এখন হতভম্ব হয়ে আছে, আমরা কিছু কাউকে বলতে পারিনি। নাম বলছি যে অমৃতবাড়িয়ার এই জায়গাটা ভাঙন হয়েছে, বিশাল ক্ষতি হয়েছে এবং স্থানীয় রাজা সমস্যার মধ্যে পড়ছে, কি স্টেপ নিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা তো দেখলাম এটা হঠাৎ করে। এর আগে কয়েকদিন আগে ওই সামনে একটু এগিয়ে 500 মিটার দূরে সেখানে একটা পিচ, সেটা একধারে বসে গেছে। তারপর হঠাৎ শুনতে পেলাম রাত্রে 8টা সাড়ে 8টার দিকে হঠাৎ করে এই ঢালাইটা একদম বসে গেছে। তো এখন দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এলেন, দেখলেন সেচ দপ্তরে।
দুজন ইঞ্জিনিয়ার সাহেব এলেন, দেখছেন এবং কাজও চলছে। বলছে ইমিডিয়েট এটা বল্লি পাইলিং করবে, এটা উঁচু করে তারপর দিয়ে এটাকে বাঁধটাকে আপাতত মেরামত করছে। কাজও সঙ্গে সঙ্গেই শুরু করে দিয়েছে সেচ দপ্তর, গতকাল থেকেই কাজ চলছে। এবারে আমাদের মন্ত্রী, এই দপ্তরের মন্ত্রী সাহেবকেও বলা হয়েছে, উনি আসবেন সোমবার নাগাদ। বিধায়ক সাহেবও আসবেন। বিধায়ক সাহেব এখানে কলকাতাতে বিধানসভাতে থাকার কারণে উনি উপস্থিত হতে পারছেন না, কিন্তু উনি এসেই এখানে আসবেন। তারপর আমাদের এখানে বড় মাপের একদম স্থায়ীভাবে ওই নাবার্ডের তরফ থেকে একটা কয়েক কোটি টাকার যদি সাংশন করে দেয়, আবেদন করা হয়েছে, সাংশন হলেই এটা আরো ভালো করে এটা অনেকটা জায়গা নিয়ে এটা মেরামত করা হবে একদম স্থায়ীভাবে, যাতে এটা না ভাঙন হয়। তো নদীর কখন কি ইচ্ছে, যখন খুশি যেখানে খুশি নদীর স্রোত যেদিকে যায় সেদিকে হচ্ছে, এভাবেই আমাদের কাজ হচ্ছে। এবং সরকার আমাদের পাশে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যখনই আমরা বিপদে পড়েছি নদী বাঁধ ভাঙন, সঙ্গে সঙ্গেই আমাদের এই দপ্তরের যা মন্ত্রী উনিও সঙ্গে আসেন এবং এসে আমাদের সঙ্গে এসেই পাশে কাজ সঙ্গে সঙ্গে কাজটা শুরু করে দেন। বহু বাড়ি রয়েছে এই এলাকায়, সেগুলোকে বাড়িতে হ্যাঁ, তাদের নিরাপত্তার জন্য তাদেরও যাতে এই যে রায়ত জায়গা তাদের মধ্যে পড়ে যাবে, তো তাদেরকেও আমাদের বলা হয়েছে বিএলআর দপ্তর থেকে মাপজোপ করে কতটা ওদের জায়গা, তাদের নিশ্চয়ই সেইভাবে আমাদের বিএলআর থেকে বিডিও থেকে আমরা একটা চিঠি করব হায়ার অথরিটিকে, সেখান থেকে ওদের কি করা যায় সেখান থেকে নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন ওদেরও। বলছি স্থানীয়দের দিকে এখন কোথাও স্থানান্তরিত করা হচ্ছে? না, সেরকম বিপজ্জনক নেই বললো। বলছে আমরা যা দেখলাম, ইঞ্জিনিয়ার সাহেব বললেন যে যে এটা নদীর চর থেকে এই যে জায়গাটা বসবাস করছে এটা অনেকটা উঁচু, তো এটা ভয়ের কোনো কারণ নেই, তো এখনই এদেরকে শিফটিং এর কোনো দরকার নেই, তাই বললো। বিরোধীরা যেটা বলছে যে কাটমানি খেয়ে খেয়ে সব শেষ হয়ে যাচ্ছে, তাই কংক্রিটে ঠিকঠাক করতে পারছে না, এটা বিরোধীদের বক্তব্য। দেখুন, এরা ওদের কথা ওরা বলবে, বিরোধী সবসময় বিরোধিতার কথাই বলবে, তো এ কথায় আমি গুরুত্ব দিতে চাইছি না। এখানে বিরোধী অঞ্চল, সুতরাং তারা তো কিছু বলতে হয়, তাদেরকে তাদের কথা তো থাকবে, এছাড়া আমাদের সরকারের পক্ষে বলবে এরা বিরোধিতাই কথা বলবে। ভাঙন এত বড় হয়েছে, কি বলবেন? এত সমস্যা তো বিশাল। হ্যাঁ, সমস্যা বিশাল, কিন্তু সব দপ্তরে তো জানা হচ্ছে। এবার হঠাৎ করে তো নদী বাঁধ এরকম ভেঙে গেছে। অনেক অনেক সময় আমরা বলছি যে বোল্টার ফেলাইতে, এরা তো কেউ শুনেনি। ভিডিও কতবার আসে জানাইছি, কিন্তু তারা এই সহযোগিতা করেনি। আমাদের এখানে প্রধান বলো, স্থানীয় মেম্বার টেম্বার সবাই আছে, সবাইও সবসময় বলছে, এখানে হয়নি। কিন্তু এর পরবর্তী স্টেপেও আরো ভাঙতে পারে। এই তো জল ঢুকার আশঙ্কা হয়ে গেছে। মানে তো এমনি এই নদী ধরে পাস করতে চিন্তা তো 12 মাস হ্যাঁ, ধরেই লেগে চিন্তা তো আমাদের সবসময় 12 মাসই আছে। কিন্তু এখন কি উপায় করবে, তার প্রশাসন আছে, বিডিও আছে, এসডিও আছে, তারা যা চূড়ান্ত নেবে সেটাই। এখন বিশাল কি বলবেন আপনি চোখের সামনে এরকম করছে? আপনাদের কাছে একটাই অনুরোধ, যাতে এনারা সুস্থভাবে থাকতে পারে, আর সুস্থভাবে একটু বেঁধে দিবেন, একটু সহযোগিতা করবেন আপনারা, না হলে এনারা বাঁচবে কি করে? আর এনাদের তো কোনো আর্থিক অবস্থা সেরকম কিছু নেই, কারণ এই অনেক কষ্টে বাড়িটা করছে, এই বাড়িটার মধ্যেই মোটামুটি থাকতো। ছেলে এখন ছোট, ধরো 28-30 বছরের, সে আর কি কাজ করবে? আর এই যাতে বাঁধটা ভালোভাবে বাঁধা হয় সেই চেষ্টা আপনারা করুন। দেখে কি মনে হচ্ছে যে বাঁধ তাড়াতাড়ি ভেঙে আরো বেশি জল ঢুকতে পারে? মনে হচ্ছে তো আগে থেকে অনেকটাই। আবার এই পাশে আমরা যখন আসি, এইগুলো ছিল নি ফাটগুলো, এইগুলো আবার তো ফেটে গেছে, জল ঢুকে যেতেও পারে। নদীর মহিমা আমরাও কি কিছু বলতে পারবো? জলের শক্তি যা, আমরা কিছু করতে পারবো? আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে নদী বাঁধটা যাতে ভালো করে বাঁধা হয়, যা এরা সুস্থভাবে যেন থাকতে পারে, এটাই আপনাদের কাছে অনুরোধ। আরজি কর নিয়ে উত্তাল গোটা রাজ্য, দেশ বিদেশ এর সঙ্গে মেডিকেল কলেজের পড়ুয়াদের কর্মবিরতির আন্দোলন অব্যাহত। অন্যদিকে এবার বিপ্লবী শহর মেদিনীপুর কলেজের এক অশিক্ষিত কর্মচারী অশ্লীল হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে উত্তেজনা ছড়ালো মেদিনীপুর কলেজে। ঘটনাক্রমে জানা যায়, মেদিনীপুর কলেজের এক ফার্স্ট ইয়ারের ছাত্রীকে রীতিমতো দিনের পাশাপাশি রাতে হোয়াটসঅ্যাপ চ্যাট করত ওই কলেজের সত্যরঞ্জন দাস নামে এক অশিক্ষিত কর্মচারী। ডেইলি বেসিসে নিযুক্ত এই ডাটা এন্ট্রি কর্মচারী হোয়াটসঅ্যাপ চ্যাটে ছাত্রীর বিভিন্ন সময় নিয়ে জানতে চাইতো, সেই সঙ্গে তাকে উত্ত্যক্ত করতে বলে অভিযোগ। এই ঘটনায় ওই ছাত্রী তার ক্লাসের শিক্ষক শিক্ষিকাকে ঘটনা জানান।
জানিয়ে রীতিমতো কলেজ কর্তৃপক্ষ এবং তারা দৃষ্টি আকর্ষণ করে। যদিও এই নিয়ে কলেজ কর্তৃপক্ষ ওই অশিক্ষিত কর্মচারীকে ছুটিতে পাঠিয়ে দেয়, কিন্তু বাদ সাদী সম্পৃক্ত ওই কর্মচারীকে পুনরায় নিয়োগ করেন, কারণ তার নিয়োগের পরেই রাস্তায় আন্দোলন বসে পড়ে বাম ছাত্র সংগঠন এসএফআই। তারা রীতিমতো আন্দোলন করে দাবি করেন অবিলম্বে ওই কর্মচারীকে শাস্তি দিতে হবে এবং কলেজে কোনো চাকরিতে রাখা যাবে না। সেই ঘটনায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় কলেজে। যদিও এই সংগঠন এবং স্টুডেন্টদের পাশাপাশি সরব হয়েছে কলেজের একাংশ শিক্ষক ও শিক্ষিকারা। তারা রীতিমতো অভিযোগপত্র জমা নিয়েছেন মেদিনীপুর কলেজের দায়িত্বে থাকা অধ্যাপককে। মেদিনীপুর কলেজের গ্রিভেন্স সেল এবং মহিলা স্টুডেন্ট সুরক্ষার জন্য গঠিত হওয়া বিভিন্ন কমিটি তারা তাদের অভিযোগপত্রে উল্লেখ করেছেন যাতে অবিলম্বে ওই কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। জানিয়ে ফের আরজি করের ছায়া মেদিনীপুর কলেজে ফুটে উঠল এই দিন। যদিও এই ঘটনায় খতিয়ে দেখার আশ্বাস টিচার ইনচার্জ অধ্যাপকের। এ বিষয়ে পড়ুয়া এক বিতিকৃতিতে বলেন, রাতের বেলায় আমাকে ওই কর্মচারী হোয়াটসঅ্যাপে মেসেজ করতো, বিভিন্নভাবে প্রলোভন দেখাতো, নানা রকম কুইঙ্গিত করতো। আমি কেবল জানতে চেয়েছিলাম আমার ফোন নাম্বার উনি কীভাবে পেয়েছেন। যদিও উনি কোনো উত্তর দেননি। এরপরেই বিষয়টি আমি কলেজের অধ্যক্ষকে জানিয়েছি। এই ঘটনায় গ্রিভেন্স সেল মহিলা সুরক্ষা কমিটির অধ্যাপিকা বলেন, এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছিল ওই কর্মচারীর বিরুদ্ধে, কিন্তু বর্তমান প্রিন্সিপাল উনি কোনো ব্যবস্থাই নেননি। আমরা বিষয়টি নিয়ে সরব হয়েছি এবং প্রতিবাদ করেছি। আমরা চাই ওই কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তি। যদিও এই বিষয় নিয়ে সরব হচ্ছে কলেজের পড়ুয়ারা, তারা বলেন এইভাবে দিনের পর দিন উত্তপ্ত মেসেজ করে চলেছে ওই কর্মচারী, যেখানে আমাদের কলেজের স্টুডেন্টদের কোনো নিরাপত্তা নেই। আমরা চাইব কলেজ কর্তৃপক্ষকে ওই কর্মচারীকে শাস্তি দিয়ে নিরাপত্তা ফিরিয়ে আনতে। নয়, আমরা সিনিয়র টিচাররা ছিলেন, একজন ইন্টারনাল জিবি মেম্বার আছেন, আর টিচার্স কাউন্সিলের সেক্রেটারি আছেন, অনেকে মিলেই আমরা এটা দিয়েছি। হ্যাঁ, সেটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমরা শুনেছি এবং আমরা কিছুটা দেখেওছি। কয়েকটা কমপ্লেন আমাদের একজন ক্যাজুয়াল স্টাফের এগেনস্টে জমা পড়েছে বেশ কিছুদিন আগে, অন্তত 15 দিনের বেশি হবে, এবং সেটা শুনেছিলাম। সেই কারণে তাকে কলেজে কিছু সময়ের জন্য আসা তাকে বারণ করেছিল অথরিটি থেকে, কলেজ অথরিটি। এবং গতকাল আমরা শুনেছিলাম যে তাকে কোথাও ডিউটি রিজিউম করতে বলা হয়েছে। প্রথমত যে এই ধরনের কমপ্লেন কোনো স্টাফের এগেনস্টে আমি যতদিন এই কলেজে আছি, আমি 2008 থেকে আছি, আমি কখনো শুনিনি। এবং গ্রিভেন্স সেলের কনভেনার মেম্বার হিসেবে আমি বেশ কনভেনার হিসেবে আছি আমি 23 সালে আমাদের একজন সিনিয়র প্রফেসর রিটায়ার করার পর। কিন্তু আমি কখনো সেলে থাকাকালীন শুনিনি যে এই রকম কোনো অভিযোগ এসছে। অভিযোগটা একটু গুরুতর। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ইন্টারনাল এক্সামিনেশন শিডিউল আছে, এবং এক্সামিনেশন যখন চলে তখন স্টুডেন্টরা তাদের পরীক্ষা দিতে আসে, ক্লাস করে না, এবং আমরাও পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকি, কোয়েশ্চেন সেট ইত্যাদি। মানে কমপ্লেনে কি থাকছে, কি কমপ্লেনে কি মানে কি অভিযোগটা, গুরুতর অভিযোগটা কি? গুরুতর অভিযোগটা হচ্ছে আমাদের ওই স্টাফের এগেনস্টে যে সে স্টুডেন্টদেরকে রাত্রেবেলা অসময়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইমে মেসেজ করে, এবং সেই মেসেজে এমন হতে পারে যে কেউ সেটা পছন্দ করে, কিন্তু তারা যখন বলছে আমরা পছন্দ করছি না তারপরেও মেসেজ করছে, এই নেচারের কমপ্লেন। কিন্তু যে কমপ্লেনটা জমা পড়েছে সেটা কিন্তু আমি চোখে দেখি, কারণ একটা ফাইলে আছে, স্যার বলছেন সেটা ফাইলে রাখা আছে, এবং ওনার কাগজপত্র যিনি রাখেন তিনি শারীরিক অসুস্থতার জন্য আসেননি। তো আমি জানি না, এটা আমার শোনা। এবং ছাত্ররাও আমাকে বলেছে, কালকে যখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসলাম তখন ছাত্ররাও বলেছে যে আমরা একটা কমপ্লেন জমা দিয়েছি ওর নামে, সেটার কি হলো সেটা তারাও কোয়ারিজ করতে এসছে, আমরাও তখন ওই প্রসঙ্গেই এসছি। এই কাজটা কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা মেনে নিতে পারছি না, এবং বারবার টিআইসিকে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকে মিলে অনুরোধ করেছি যাতে ইউজিসির নিয়ম মেনে আইসিসিতে, যেহেতু একটা ছাত্রীদের হ্যারাসমেন্টের ব্যাপার রয়েছে, ওই ডিআরডব্লিউ স্টাফ এভাবে করে যাচ্ছে, তো এটা আইসিসিতে যাবে এবং অন্যান্য যে সমস্ত কমিটি রয়েছে সেই কমিটিতে আলোচনা হবে, বিশেষ করে আইসিসিতে আলোচনা হবে। তারপর ছেলেটি
কে আমরা কাউন্সেলিংয়ে পাঠাবো না চাকরিতে আবার জয়েন করাবো সেটা ঠিক করবেন টিআইসি, কিন্তু কমিটির রেকমেন্ডেশন সেখানে থাকবে। সেটা করেননি উনি, বরং 9 দিন পরে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ছেলেটি আগে প্রিন্সিপালের পাশের ঘরে কাজ করতো, কনফিডেন্সিয়াল সমস্ত কাজকর্ম করতো। তো তার পরিবর্তে সেখান থেকে সরিয়ে 9 দিন পরে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে সেই সত্যরঞ্জন দাসকে উনি নতুন করে কাজে জয়েন করিয়ে নিয়েছেন, রিজিউম করিয়েছেন। এবং ঘটনা হলো, আমি এই কলেজের গভর্নিং বডির মেম্বার। আমি বারবার অনুরোধ করেছি যে এটা যেন আইসিসিতে যায়, সেটা তো উনি শোনেনি, উপরন্তু আমাকে একবারও উনি জানানোর দরকার মনে করেন। ভার্বেলি শুনেছি, হ্যাঁ, যে আমাদের বাংলা ডিপার্টমেন্টে ছিল, আর শুনেছি ও ইচ্ছে করলে নাকি কারোর নম্বর বা কাউকে মৌখিকভাবে কোশ্চেন বলেও দিতে পারে। আবার কারো হ্যাঁ অ্যাটেন্ডেন্সে ও গন্ডগোল করে রাখতো। ছেলে মেয়েরা বারবার বলেছে, অন্য শিক্ষককে বলেছে, ভাইয়া আমার কাছে এসছে, আমাকেও বলেছে যে কি করে আমি এত ক্লাস করেছি অথচ আমার কেন কম। হ্যাঁ, তো যাদের বেড়ে গেছে তারা কি পরিস্থিতিতে তাদের বেড়েছে আমরা বুঝতে পারছি না এইগুলোর জন্য। আর আমি তখন শুনেছিলাম, আমার সামনে হয়নি, যে ছাত্রছাত্রীরা দল বেঁধে প্রাক্তন প্রিন্সিপালের কাছে লিখিতভাবে জমা দিয়েছিল সত্যর বিরুদ্ধে। তখন উনি সেখান থেকে তুলে এনে পাশে বলেছিলেন আমার সামনে থাকবে, কিন্তু কনফিডেন্সিয়াল কাজগুলো করতো সত্য। কি দাবি ম্যাডাম, কি শাস্তি কি দাবি? শাস্তি মানে ও যদি কোনো মেন্টাল সমস্যা থাকে, কারণ ও একটি মেয়েকে রাত 12টার পর মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপে কল করছে, ভিডিও কল, ওর তো নয় অনেকগুলো মেয়েকে একসঙ্গে অনেক মেয়েকে করছে, তো এটা তো একটা মানসিক সমস্যা হতে পারে। তাহলে উপযুক্ত জায়গায় তার চিকিৎসা করা দরকার। এইটা। আমার নাম ডক্টর মাধবী মাইতি। একটা লিখিত অভিযোগ আমি পেয়েছি আমাদের গ্রিভেন্স সেল থেকে, আমাদের ম্যাডামরা দিয়েছেন এখানে আমাদের। তো আমরা আমাদের যে ডিআরডব্লিউ স্টাফ যাকে নিয়ে সমস্যা হয়েছিল আপনাদের ইতিপূর্বেই বলেছি, আপাতত যিনি এখন ছুটিতে আছেন, আমরা এই আইসিসি যে ইন্টারনাল কমপ্লেন্ট সেল এখানে আমরা নিয়ে যাব। তবে যা সিদ্ধান্ত হবে তারপরে আমরা গভর্নিং বডিতে নিয়ে যাব। গভর্নিং বডি আমার সর্বোচ্চ সংস্থা, সেখানে অবশ্যই নিয়ে যেতে হবে এবং সেখানে যে সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব বা তাকে সেটা আমরা জানাবো। এই সিদ্ধান্ত আমরা গতকালই নিয়েছিলাম, আমরা আজকেও আপনাদের বলেছি, আবারও বলছি যে আমরা ওই আইসিসিতে ওটা নিয়ে যাব। সেটা এই যে কমপ্লেন্ট এসছে, অন্তত কলেজের যে ভাবমূর্তি আছে, শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মধ্যে যে কলেজ একটা 32তম র্যাঙ্কে আছে NIRF র্যাঙ্কিংয়ে, তা সেই কলেজে তো কোনো ইউনিয়নও নেই, একটা স্টুডেন্টস কাউন্সিল আছে, এখানে কোনো ভোট হয় না। তা সেই কলেজ একটা যে উচ্চতায় বিরাজ করে, সবসময় একটা নজরদারি আমাদের থাকে, একটা দৃষ্টান্ত স্থাপন করুক কলেজে। চারিদিকে একটা অভিনন্দন আমরা পাই, আমাদের ছাত্রছাত্রীর সাথে তুলনা হয় না, যেভাবে কলেজ চলে সত্যি গর্ব করার মতো একটা কলেজ। সেখানে সমস্যা হলে সবসময় কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি এবং তার সমাধান করার চেষ্টা অবশ্যই আমরা করি। সেভাবে কিন্তু কলেজ এগিয়ে আসছে, এত ছেলে মেয়ে ভর্তি হচ্ছে কিন্তু সেই সুনাম আছে বলেই। তা সেটা তো আমরা সবসময় চেষ্টা করি। আমার কলেজের পুরো মানে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী আমাদের ছাত্রছাত্রীরাও কিন্তু কোঅপারেশন করে, যার জন্য কলেজ এই জায়গায় আজকে যাচ্ছে। তাহলে অভিযোগ এসছে, আমরা সেভাবে সেই জায়গায় যাব, অবশ্যই একটা সুষ্ঠু ব্যবস্থা আমরা করব। আর যদি অন্যায় করে থাকে অবশ্যই তার শাস্তি সে কিন্তু পাবে এবং সেই শাস্তি আমাদের গভর্নিং বডি অবশ্যই সেই ব্যবস্থা করবে। কি সমস্যা সৃষ্টি হচ্ছে, কি করতো? আসলে বিভিন্ন কলেজের যে ছাত্রীরা ছিলেন তাদেরকে বিভিন্ন রকম মেসেজ করতেন এবং মেসেজের যে স্ক্রিনশট এগুলো আমাদের কাছে আছে। তো একজন কলেজের নন টিচিং স্টাফ হঠাৎ করে অচেনা একজন ছাত্রীকে কেন মেসেজ করবে, তাতে ছাত্রীরা ভয় পেয়ে যাচ্ছে। কি করতো? মেসেজে বিভিন্ন রকম ভাবে উত্তক্ত করার চেষ্টা করতো। তো এবারে তারা ভয় পেয়ে আমরা যেহেতু দিদিরা আছি আমাদেরকে জানায় তারা কথাটা, এবং সেই হিসেবে আমরা এসএফআই গতভাবে একটা
অ্যাপ্লিকেশন দিই কলেজে টিআইসির কাছে, তারপরে উনি বরখাস্ত হন। কিন্তু পুনরায় আমরা দেখতে পাই আগামীকাল ওনাকে আবার জয়েন করা হয়েছে ইলেকট্রনিক্স বিভাগে। তো টিআইসির বক্তব্য ওনাকে ডিপার্টমেন্ট বদলিয়ে দিলেই হয়তো তার যে দোষ সেটা ঢাকা পড়ে যাচ্ছে। তো আমাদের ওনার কাছে দাবি ছিল যে কিভাবে একটা বাংলা ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে চলে যাওয়া মানেই সে অভিযুক্ত নয়, এটা কিভাবে উনি দাবি করছেন। আর ওনাকে পুনরায় উনি যেটা বলছেন যে কারো চাপে পড়ে উনি আবার তাকে এই কলেজে বহাল করেছেন, তো কাদের চাপে পড়ে উনি বহাল করেছেন আর কেনই বা হঠাৎ করে উনি বহাল করলেন কিছুদিনের সাসপেন্ডের পর, এটার তো কোনো সুরাহা হলো না। আর উনি যে পুনরায় কোনো ছাত্রীকে এরকম ভাবে উত্ত্যক্ত করবেন না সেটার কি গ্যারান্টি টিআইসি দিতে পারবেন? একটা বিষয় হলো সারা রাজ্য জুড়ে যেরকম পরিস্থিতি ধরনের ঘটনা ঘটালো, এবং এটাও আমাদেরও প্রশ্ন, সেটা কি কলেজের যে ডকুমেন্ট সেখান থেকে কি উনি পেয়ে যাচ্ছেন এইগুলো? তাহলে কি কলেজ কর্তৃপক্ষের গাফিলতি এখানে কোথাও রয়ে গেছে? তো এটা আমাদেরও প্রশ্ন, তিনি এই নাম্বারগুলো পাচ্ছেন কি করে? কলেজের একাধিক ছাত্রীর নাম্বার উনি পাচ্ছেন কোথা থেকে? এটা আমাদেরও প্রশ্ন। আদৌ এই কলেজের মহিলারা কি সুরক্ষিত? এবং আমাদের সেই দাবি নিয়েই আমরা কালকে কলেজে বিক্ষোভ সাধারণ ছাত্রছাত্রীরা করেছিলাম, টিআইসির কাছে আমরা গিয়েওছিলাম। তো আমাদের দাবি ক্যাম্পাস সুরক্ষিত হোক এবং মহিলাদের নিরাপত্তা ক্যাম্পাসেও সুরক্ষিত হোক, মেয়েদের নিরাপত্তা ক্যাম্পাসেও সুরক্ষিত হোক। কারণ আমরা বর্তমানে দেখতে পেয়েছিলাম আরজি করে যে ঘটনা ঘটেছিল সেটা তার ক্যাম্পাসের ভেতরেই হয়েছিল। তো ক্যাম্পাসের ভেতর থেকে আওয়াজ উঠে। কি নাম তোমার? শাওলি দত্ত। একজন কর্মচারী ছিলেন, অস্থায়ী কর্মচারী, সত্যরঞ্জন দাস বলে। দীর্ঘদিন ধরে কলেজে বিভিন্ন ছাত্রীদেরকে মেসেজ করতেন, রাতের বেলা মেসেজ, সকালবেলা বিভিন্ন রকমের মেসেজ যেরকম হয় সেভাবেই মেসেজ করতেন। এবার অনেকেই কলেজ স্টাফ যেহেতু ওনার বিরুদ্ধে বলতে একটা কোথাও ভয় কাজ করতো। এবার যে বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাওয়ার কারণে আমাদের কাছে অনেকেই বলে যে আমরা এরকম হচ্ছে কলেজে, এরকম ব্যাপার, কলেজ থেকে কেউ একজন আমাদেরকে মেসেজ করছেন, উল্টো পাল্টা বলছেন। তারা কি তোমাদের সহপাঠী? হ্যাঁ, সহপাঠী, জুনিয়র্স, এরকমই। সেই বিষয়টা নিয়ে আমরা এসএফআই গতভাবে গত 16ই আগস্ট ডেপুটেশন দিয়েছিলাম টিআইসির কাছে। সেই ডেপুটেশন অনুযায়ী ওনাকে সাসপেন্ড করেছিলেন কিছুদিনের জন্য। গতকালই আমরা দেখলাম যে ওনাকে পুনরায় জয়েন করানো হয়েছে ইলেকট্রনিক্স বিভাগে। বাংলা বিভাগ থেকে সরিয়ে ওনাকে অন্য একটি ডিপার্টমেন্টে জয়েন করানো হয়েছে। তাই নিয়েই গতকাল আমরা সাধারণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছিলাম। অধ্যক্ষ রুমের সামনে আমরা আমাদের বিক্ষোভ অবস্থান চলছিল। আমরা স্যারের সঙ্গে ভেতর ঢুকে কথা বলি। স্যারেরা বলেন যে স্যার বাধ্য হয়েছেন, আমাদেরকে যেটা জানিয়েছেন যে নন টিচিং স্টাফের চাপে পড়েই নাকি স্যার বাধ্য হয়েছিলেন এইরকম একটা ডিসিশন নিতে। কারোর সঙ্গে ডিসিশন হয়নি, জিবি বডিতে আলোচনা হয়নি বা কিছু হয়নি। এই ধরনের বিষয়টা কতদিন ধরে? অনেক দিন ধরেই, 1 বছর 2 বছর এরকম। তোমার দাবি কি থাকবে? আমাদের দাবি থাকবে যে অবশ্যই এরকম ঘটনা তো আমরা আমাদের কলেজে অ্যালাউ করতে পারি না। ওই সত্যরঞ্জন দাকে যাতে কলেজ থেকে বরখাস্ত করে, তাই আমরা সাধারণ ছাত্রছাত্রীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তাই দাবি। কি নাম তোমার? আমার নাম সুচরিতা দাস। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।